কথা বলে নন্দিনী ঘরে চলে গেল। তারপর বই খুলে পড়তে বসতেই সুরমা ভাবি এসে বলল, এখন তো মহারানী পড়তে বসেছেন, ভাত রান্নার সময় হয়ে গেল। ভাত কখন রান্না হবে শুনি? নাকি সব আমাকেই করতে হবে? সকাল থেকে সব কাজ তো করলাম ভাবি। তার মানে সারাদিন ঘরে বসে আমি খাই? কখন বললাম তুমি ঘরে বসে বসে খাও? আমি কি বাচ্চা? তোমার কথার অর্থ বুঝি না? জীবনভর বাড়ির বীজ হয়ে থাকবে আর জিওল মাছের মতো খোঁচা দেব। আজ আসুক তোর ভাই। এত কথা কেমন করে আসে? আজ আমি দেখব। কাঁদতে কাঁদতে সুরমা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে নন্দিনী কোনো কথা না বলে বই বন্ধ করে ভাত রান্না করতে গেল। অনিমেষ বাইরে কাজ করে এসে দেখে তার স্ত্রী মুখ গম্ভীর করে বসে আছে। কি গো, এভাবে মুখ গম্ভীর করে বসে আছো কেন? কি হয়েছে? তোমার বোনকে বিয়ে দাও না কেন? নাকি ঘরে বীজ রেখে দেবে? এমন কথা বলো কেন নন্দিনী? ওর পড়াশোনা খুব ভালো। গ্রামের মাস্টার আমাকে বলেছেন যে ওর ডাক্তার হওয়ার যোগ্যতা আছে। তাছাড়া ওর তো ডাক্তার হওয়ার শখ। ও পড়াশোনা করে ডাক্তার হতে পারলে তো আমাদেরই মুখ উজ্জ্বল হবে। তোমার সম্মান তো হবে না। ছি, কি হয়েছে জানো? সামান্য একটু ভাত রান্না করতে বলায় আমাকে কাজের খোঁটা দিল। আমি নাকি কিচ্ছু করি না। সকালে কলসি ভেঙেছে, কিচ্ছু বলিনি। তোমার এমন বীজ বোনের সাথে থাকতে পারবো না। এই সংসারে তোমার বোন থাকুক আর নাই থাকুক, আমি থাকতে পারবো না। আরে মাথা গরম করো না, বিষয়টা দেখছি। অনিমেষ নন্দিনীর ঘরে গেল। নন্দিনী, নন্দিনী! হ্যাঁ ভাইয়া। তোর ভাবির সাথে কি হয়েছে? তোকে ভাত রান্না করতে বলেছে, তাই কি বলেছিস? তেমন কিছু হয়নি, শুধু বলেছি সকাল থেকে কাজ করছি, তাই নিয়ে ভাবি। তোর ভাবি সংসার চালাচ্ছে, তুই তার একটা হুকুম শুনবি না? একসাথে কাজে ভাগ করে করতে পারিস না? তোকে এত কথা কাটাকাটি করতে হয় কেন? নন্দিনী কিছু বলতে পারল না। নন্দিনী চুপ থাকল। অনিমেষ কাঁদতে কাঁদতে চলে এলো। ঘরের পাশে দাঁড়িয়েছিল সুরমা। সে মনে মনে বলল, শুনলি তো, ভাই কাকে বলে? ঘরে বীজ পড়ে থাকে আর বলে ডাক্তার হবে। হোক না দেখি কতদূর হয় ডাক্তার। আসলে নন্দিনীর ডাক্তার হওয়ার কথা সুরমা কিছুতেই সহ্য করতে পারত না, তাই তার প্রচণ্ড হিংসা হতো। তবুও নন্দিনী এত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ শালবনী গ্রামে খরা দেখা দিল। আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি নামল না, যেন গ্রামের ফসল নষ্ট হয়ে গেল। আরে সুরমা ভাবি, কি ব্যাপার? মুখটা এমন শুকনো কেন? সকাল থেকেই দেখে একটাও কথা বলছো না। আর বলিস না মালতী, আজকালকার মেয়েদের মাথা খারাপ হয়ে গেছে। কাজ কাম কিচ্ছু জানে না, সারাক্ষণ শুধু বই নিয়ে পড়ে থাকে। কার কথা বলছো ভাবি? নন্দিনী? শুনেছিস ও নাকি ডাক্তার হবে? এই গ্রামে বসে ডাক্তার? ওরে ভাবি, তাতে হাসার কি আছে? মেয়েটা তো পরিশ্রমী, ওর চোখে স্বপ্ন আছে, মনের জোর আছে। মেয়ে মানুষের স্বপ্ন মানে সংসার ভাঙা, বংশ ধ্বংস। ঘরে বীজ পড়ে আছে তবু ডাক্তার হবার স্বপ্ন দেখে। ঈশ্বরই জানে এই মেয়েদের শেষ কোথায়। ভাবি, মেয়েরা মানুষ হলে কার ক্ষতি? বরং গ্রামেরই নাম উজ্জ্বল হবে। এই সব শহুরে কথা বলিস না মালতী। মেয়েদের অত স্বাধীনতা দিলে সংসারই থাকবে না। এখনই দেখিস ওর সেই পড়াশোনার জ্বালাতনেই খরা লেগেছে গ্রামে। কি বললে ভাবি? খরার দোষ নন্দিনীর ঘাড়ে? বুড়োরা বলছে পাপের গন্ধে আকাশও শুকিয়ে গেছে। গ্রামের কোনো মেয়ে যখন নিজের সীমা ভুলে যায় তখন বৃষ্টি নামতে চায় না। আরে অজিত ভাই, কই যাচ্ছ? আর বলো না ভাবি, খরাতে তো সব ফসল শেষ হয়ে গেল। আমরা খাবো কি? সেই জন্য দেওয়ান সাহেবের সাথে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। তা যাও। তাছাড়া গ্রামে খরা হবে না কেন? গ্রামে যদি একজন যুবতী মেয়ে থাকে তাহলে তো হবেই। শুধু একজনের পাপের জন্য তোমাদের সবাইকে ভুগতে হবে। ভাবি, তুমি কি নন্দিনীর কথা বলছো? তাছাড়া গ্রামে এমন ঘরে বীজ পড়ে থাকে কে শুনি? ভাবি, তাহলে আজ আসি, পরে কথা হবে, অনেক কাজ আছে। অজিত এই কথা বলে চলে গেল।
দেখা গেল কথা এক কান দুই কান করতে করতে সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করতে লাগলো, ওই একজন পাপী আছে, তাই আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। শেষ পর্যন্ত সবাই মিলে দেওয়ান সাহেবের কাছে গেল। কি ব্যাপার, সবাই একসাথে? ব্যাপার তো খুব খারাপ। যা রোদে পুড়েছে, বৃষ্টি নেই, আমাদের ফসল তো সব রোদে পুড়ে নষ্ট হয়ে গেল। দেখো, প্রাকৃতিক বিপর্যয় তো মেনে নিতেই হবে, আর আল্লাহ যা চান তার মতো তো থাকতে হবে। আমরা তো আল্লাহর সাথে পাল্লা খাটাতে পারি না। আল্লাহ আমাদের প্রাকৃতিক বিপর্যয় দেননি, আমাদের পাপের জন্য দিয়েছেন। আবু সাইদ, তুমি কি বলতে চাও? ঠিক করে বলো। দেওয়ান সাহেব, আপনি তো জানেন, একটা যুবতী মেয়ে ঘরে থাকলে পাপ হয়। তা তো জানি। আমাদের মনে হয় অনিমেষের বোন ঘরে থাকায় আমাদের গ্রামে এত বিপদ। তা এমন যুবতী মেয়ে ঘরে থাকা আমাদের সমাজের জন্য তো কলঙ্ক। অজিত কাকা ঠিক বলেছে। তারপর দেওয়ান সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। গভীর চিন্তায় মুখটা গম্ভীর হয়ে উঠল। তারপর ধীরে ধীরে বললেন, আমি বিষয়টা দেখছি, আগে অনিমেষের সাথে কথা বলে দেখি কি করা যায়। দেওয়ান সাহেব, আমাকে ডেকেছেন? অনিমেষ, গ্রামের মানুষের কথা কি তোমার কানে যায়? তোমার যুবতী বোনকে বিয়ে না দিয়ে ঘরে রেখেছো কেন? আজ্ঞে দেওয়ান সাহেব, আমার বোনের পড়াশোনা খুব ভালো, তার ইচ্ছা ডাক্তার হওয়া। মাস্টার মশাই বলেছে ও কয়েক বছরের মধ্যে ডাক্তার হবে। তাছাড়া গ্রামের মানুষ যা বলছে তা তো কুসংস্কার। আমি কুসংস্কার মানি না। তুমি কুসংস্কার মানো আর নাই মানো, আমাদের সমাজ বলেছে তোর বোনকে ঘরে রাখা মানে আমাদের গ্রামের কলঙ্ক। তাছাড়া মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে? দেওয়ান সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি ঠিক ভুল বুঝি না। তোমার বোনকে বিয়ে দাও, না হলে গ্রাম ছেড়ে চলে যাবে। দেওয়ান সাহেবের এমন কথা শুনে অনিমেষ চুপ করে বাড়ির দিকে চলে গেল। আচ্ছা পুপি, তুমি ডাক্তার হলে আগে কাকে চিকিৎসা দেবে? কেন, আগে তোমাকে চিকিৎসা দেব। আমার তো কোনো রোগ নেই। নন্দিনী এক মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তখন সুরমা চলে এলো। অরুণিমা, ওখানে কি করছিস? ওখানে থাকলে তো পাপ লেগে যাবে, চলে আয়। আর মহারানীর বাসন মাজা শেষ হলো না? বাকি কাজ কখন হবে শুনি? মা, তুমি পুপির সাথে এমন কেন করো? তুই চুপ কর। সুরমা এই কথা বলে অরুণিমাকে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। অনিমেষ বাড়ি ফিরে এসে দেখল নন্দিনী থালা বাসন ধুচ্ছে। নন্দিনী, এ থালা বাসন তুই একাই ধুচ্ছিস? তোর ভাবি কই? ঘর থেকে সুরমা বের হয়ে এসে বলল, কি? তুমি নতুন কাজ জানো না জানি? জানলে তো তোমার এমন কাণ্ড দেখতে পেতাম না। তুমি ঘরে বসে থেকে বোনকে দিয়ে সব কাজ করাচ্ছ? একসাথে কাজ করলে তো এত কষ্ট হয় না। সুরমা কিছু বলল না, সে চুপ রইল। অনিমেষ মুখ গম্ভীর করে বলল, জানিস নন্দিনী, দেওয়ান সাহেব আমাকে ডেকেছিলেন। ডেকে বললেন তোকে বিয়ে দিইনি বলে নাকি খরা হচ্ছে গ্রামে। সবাই বলছে তোকে বিয়ে দিতে হবে, না হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গ্রামের লোক তো ঠিকই বলেছে, যুবতী মেয়ে ঘরে থাকলে তো গ্রাম ধ্বংস হবেই। সুরমা, তুমি চুপ করো। একটা কথা বলি কি বোন, তুই বরং এখন বিয়ে করে নে। বিয়ের পর পড়াশোনা করিস। তাছাড়া তুই বাইরে কোথায় থাকবি, খাবি কি? আমরা তো তোকে টাকাও পাঠাতে পারবো না। বিয়ে হলে নিজের মতো করে পড়াশোনা করা যাবে? তাছাড়া ওখানে যত কাজ করবে, বাইরে বড় কাজ করলে থাকা খাওয়া এমনকি টাকা পর্যন্ত দেবে। কথাগুলো শুনে সুরমা মুখ ঘুরিয়ে চলে গেল। অনিমেষ ধীরে বলল, যেটা ভালো বুঝিস করিস। সেই সন্ধ্যায় অরুণিমা বিছানায় পড়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ, শরীর দুর্বল, নড়তে পারছে না। ডায়রিয়ায় খুব কাহিল হয়ে পড়েছে সে। মা, বাঁচব না আমি? না মা, এমন কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে। তোর বাবা শহর থেকে ডাক্তার নিয়ে আসছে মা। কিছুক্ষণ পর দরজার পাশে দাঁড়িয়ে আছে নন্দিনী। ভাবি, অরুণিমা এখন কেমন আছে? তুই আবার এসেছিস নন্দিনী? তোর মুখ দেখলেই আমার মেয়ের কপাল খারাপ হয়। যা যা, দূরে যা এখান থেকে। অরুণিমা মরে গেলে তখন যা এসে দেখবি। ভাবি, রাগ করো না। অরুণিমাকে লবণ আর চিনির স্যালাইন খাইয়ে দিও, তাতে শরীরের পানি ফিরবে, বাঁচতে পারবে ও। এই কথা বলে নন্দিনী চুপচাপ ঘর ছেড়ে চলে গেল।
কিছুক্ষণ পর সুরমা আর দেরি না করে ঠিক নন্দিনীর মতোই লবণের স্যালাইন তৈরি করে অরুণিমাকে খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যেই অরুণিমার নিস্তেজ শরীরে যেন প্রাণ ফিরে এলো। সে ধীরে ধীরে উঠে বসল। ও মা, অরুণিমা, তুই উঠেছিস? মা, আমি ভালো লাগছে এখন।